আমি ক্লাস 6 থেকে সরাসরি 8-এ উঠে গেছিলাম। যে অনেস্ট ভাবে পরিশ্রম করছে সে কিছু না কিছু পাইছে। আসলে বড় ভাইয়ারা যা বলতো আমি মনে হয় ঐশ্বরিক বাণীর মতো এটা শুনতাম। আমি যদি এখন ক্লিক করি তাইলে কিন্তু আর এটা ফেরানোর কোনো সুযোগ নাই। আমি লাইফে এত দোটানায় জীবনে কখনো পড়ি নাই যে মাত্র ক্লিক করবে আর আমার ভর্তিটা বাতিল আর আমি এখানে আর ভর্তি হইতেই পারবো না। মেডিকেলে যাদের চান্স হয়েছে আত্মীয় স্বজন কিন্তু একদম ছিঁড়ে খাবে। হ্যাঁ হ্যাঁ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নো ইওর টিচারের আরো একটি পর্বে। আমাদের সাথে আজকে আছে কেমিস্ট্রির প্রিয় মুখ সাখাওয়াত হোসেন শ্রবণ। শ্রবণ, তোমাকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমরা তোমার কাছে না জানা অনেক গল্প জানবো, যেটা শিক্ষার্থীরা জানতে চায়। হয়তো ক্লাসের ফাঁকে সেগুলো কিছু কিছু শিক্ষার্থীদের বলা হয়, কিছু হয়তো বলা হয় না। অনেক আমরা জানা অজানা গল্প, স্পেশালি শিক্ষার্থীরা জানতে চায় একজন শিক্ষকের স্কুল জীবনটা কেমন ছিল, কলেজ জীবনটা কেমন ছিল। সো শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে, সেটা হচ্ছে তোমার স্কুল জীবনের সবচেয়ে প্রিয় কোনো মুহূর্ত যেটা শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে চাও। ধন্যবাদ সাদমান ভাই আমাকে এত সুন্দর একটা আয়োজনের সাথে ইনক্লুড করার জন্য। তো আসলে ক্লাসে তো ওদের সাথে আমি নিজের গল্প বলার চেয়ে পড়াই বেশি। ওরা মাঝে মাঝে আমাকে বলে যে ভাই একটু গল্প বলে নিয়ে বলেন। আমি বলি যে এত গল্প করে কি হবে, আগে তোদের পড়াইতে হবে। আমি তো কন্টেন্ট পড়াই শেষ করতে পারি না, যে সময় দেওয়া থাকে ওই সময়টা থাকে না। তো যেহেতু এত সুন্দর একটা সময়ে এত সুন্দর একটা মুহূর্তে ভাই গল্প করার সুযোগ পাচ্ছি, আমার খুবই ভালো লাগছে। আসলে আমার স্কুল লাইফ হয়তো অনেকে জানে না, ওরকম শেয়ার করিও না আমি। আমার রাজুক-উত্তরা মডেল কলেজ ছিল আমার স্কুল। তো আমার একটা স্মরণীয় ঘটনা বলতে, আমি ক্লাস 6 থেকে সরাসরি 8-এ উঠে গেছিলাম। আচ্ছা, মাঝখানে একটা বাঙ্ক ক্লাস হয়ে গেছে। তো আমি ক্লাস 6-এ ক্যাডেট কোচিং করতে ঢাকায় আসি। তো ক্যাডেট কোচিং করার পর আমরা 3 বন্ধু ছিলাম। আনাস ঢাকা মেডিকেলে পড়ে এখন, জুবায়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর আমরা 3 জনের মধ্যে খুব একটা লড়াই হতো পড়াশোনা নিয়ে। আমি ক্লাস 5 পর্যন্ত এত বেশি আগ্রহী ছিলাম না। তো ঢাকায় আসার পরে কেন জানি একটা আর্ট তৈরি হয়ে গেছে যে না, আমাকেও মনে হয় একটা প্রতিযোগিতায় নামতে হবে, তাদের সাথে কম্পিট করতে হবে। তো পড়াশোনা করলাম। তো দেখলাম যে ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার পরীক্ষার 1 মাস আগে রাজুকের ভর্তি পরীক্ষা হয়। তো তখন ক্লাস 8-এ নেবে। তো ক্যাডেট কোচিংয়ের দেখা যায় ওখানে 6-7 দুইটাই পড়ায়। তো আব্বু আমাকে বললো, তবে আমার লাইফে কিন্তু আমার আব্বুর কন্ট্রিবিউশন অনেক বড়। হয়তো আজকে আমি ঘটনাগুলো সবগুলো শেয়ার করব, মানে সিদ্ধান্ত গ্রহণে প্লাস আমার লাইফ এখন যে পর্যায়ে আছে এই শেপটা তৈরি করার জন্য আব্বু দেখলে অনেক বড় কৃতজ্ঞতা আব্বু আপনার প্রতি আমার। তো আব্বু অনেক বড় একটা কন্ট্রিবিউশন আমার লাইফে আমার আব্বুর আছে, প্রত্যেকেরই থাকে হয়তো বা, কিন্তু আমারটা একটু ডিটেলস অন্যভাবেও থাকবে। তো আব্বু আমাকে বললো যে রাজুকে তো একটা পরীক্ষার হয়েছে, তুমি ট্রাই করবা কিনা। তো সবকিছু আব্বুই করে, আব্বু ম্যানেজ করছে। তো আমি পরীক্ষা দিলাম, সামহাও হয়ে গেছে। আচ্ছা, মানে ক্লাস তুমি তখন 7-এ ওঠার কথা, তুমি 8-এর জন্য পরীক্ষা দিছি এবং চান্স হয়ে গেছে। তারপর আমি ভর্তিও হয়ে যাই। পরে আর ক্যাডেট কলেজের জন্য ওরকম ট্রাইও করা হয় না, আর ওরকম চেষ্টাও করা হয় না, মানে যে আমি ওইখানেই ভর্তি হব এটা আর হয় না। তো এটা আমার লাইফে অনেক বড় একটা মোমেন্ট। প্লাস হচ্ছে নিজেকে পজিটিভ কিছু আমি যখন ভাবি যে আমার পজিটিভ কিছু লাগবে আমার লাইফে, তখন আমি এটা চিন্তা করি যে আমি তো এরকম একটা স্টেজ পার করে আসছি যে আমি ক্লাস 7 না পড়ে, যেখানে সবাই 6-7 পড়ে ক্লাস 8-এ ভর্তি হওয়ার জন্য এত প্রচেষ্টা করছি, কিন্তু অথচ অনেকের হয় না, আমার হয়ে গেছে। এটা স্কুল লাইফের একটা ঘটনা ছিল। প্লাস রাজুকের আরও কয়েকটা ঘটনা আমি যদি বলি, এই ক্যাম্পাসটা তো ভাই প্রত্যেকটা মানুষের স্কুল লাইফটা খুব স্মরণীয় একটা লাইফ যায়। প্লাস রাজুকের মতো একটা প্রতিষ্ঠানে যেখানে পুরো ফ্যামিলির মতো হয়ে গেছিল, রেসিডেন্সিয়াল। আমি আবার হোস্টেলেও ছিলাম, রাজুক হোস্টেলে। তো সেইখানে হোস্টেলে যখন পিকনিক হইতো, কালচারাল অনুষ্ঠান হইতো, হাস্যকর একটা ঘটনা বলি ভাই। ওই কালচারাল অনুষ্ঠানে আমাদের হোস্টেল থেকে কোরআন তেলাওয়াতের মতো কাউকে পাচ্ছিল না। আচ্ছা, তো আমি কোরআন তেলাওয়াত করার জন্য উঠলাম। তারপরে এর পরের যে ইভেন্টটা ছিল, এরপর একটা ছিল খুব ধুমধারাকে একটা গান। আচ্ছা, এবং ওইটাও আমারই ছিল। আচ্ছা, একই সাথে পরপর দুইটা করা হয়েছে। কোরআন তেলাওয়াত করে বিপরীতধর্মী দুইটা হয়ে গেছে। এটা নিয়ে কত হাস্যরসের হয়েছিল। প্রিন্সিপাল স্যার সহকারে অনেকদিন বলতো, হ্যাঁ সাহেব যে একসাথে দুটাই, মৌলানা সাহেব আপনি আবার গানেও বুঝি দাঁড়াইছেন। তো এই ঘটনাগুলো ভাই অনেক সুন্দর ছিল আমার লাইফে। স্কুল জীবন আসলে আমরা যেটা দেখলাম, তুমি 1 বছর শুরু থেকে এগিয়ে ছিল অন্যদের চেয়ে, মানে সিনিয়রদের সাথে তোমার পড়তে হয়েছে বলা যায় সারাটা জীবন পরবর্তীতে। বাট তুমি ভালোভাবে নিশ্চয় মানিয়ে নিয়েছো, এই জন্য তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিতে। এবং অনেকে হয়তো জানে না যে শোভন একই সঙ্গে কিন্তু বুয়েট, মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সব জায়গাতেই চান্স পেয়েছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসিতে পড়ছে, নিজের সিদ্ধান্তেই আসলে হয়তোবা। শোভন, তোমার কাছে পরবর্তী প্রশ্ন, স্কুলের পরে তো কলেজ জীবন আসে এবং তুমি স্কুল এবং কলেজ তো আলাদা তোমার,
তো তোমার কলেজ কোনটা ছিল এবং কলেজ জীবনের কোনো ভালো মেমোরিজ আমরা জানতে চাই। আচ্ছা, স্কুল থেকে কলেজে যাওয়ার সিদ্ধান্তটাও কিন্তু আমার আব্বুরই ছিল। অ্যাকচুয়ালি আমার অনেক খারাপ লাগছিল যে রাজুকে আমি ভর্তি হয়ে গেছিলাম, হয়ে আবার ভর্তিটা আমি ক্যান্সেল করছি। আচ্ছা, আর একটা বন্ডিং তো তৈরি হয়ে গেছে অনেকদিন, সেখানে অনেকদিন হয়ে গেছে, পুরো ক্যাম্পাসটার সাথে একটা বন্ডিং হয়েছে সবকিছু। তো যখন আমি ভর্তিটা ক্যান্সেল করতে যাই তখন আমার টিচার বলছিলেন যে তুই কি শিওর, আমি যদি এখন ক্লিক করি তাইলে কিন্তু আর এটা ফেরানোর কোনো সুযোগ নাই। আমি লাইফে এত দোটানায় জীবনে কখনো পড়ি নেই যে মাত্র ক্লিক করবে আর আমার ভর্তিটা বাতিল আর আমি এখানে আর ভর্তি হইতেই পারবো না। তো যদি আমার মনে ইচ্ছা করে যে না আমি রাজুকেই থাকবো, তখন আমি কি করব। তারপরেও আব্বু আমাকে বুঝাইছে যে আমি রাজুক ছেড়ে রেসিডেন্সিয়ালে চলে গেছিলাম, ঢাকা রেসিডেন্সিয়ালে। তো আমি যখন ওই ক্যাম্পাসটা ঘুরতে গেছি, ক্যাম্পাস খুবই ভালো লাগছে। তোমরা যারা যাবা অবশ্যই দেখবা যে 4-5টা মাঠ আছে, এতগুলো একাডেমিক বিল্ডিং আছে। ঢাকা শহরে এত বড় মাঠওয়ালা ক্যাম্পাস পাওয়াটা কঠিন। তো আমার মনে হয়েছে যে এত বিস্তৃত পরিসরে আমি একটা কলেজে যাব। তো আমি তখন ভাবছি যে ওটা হয়তো বেটার হইতে পারে, কিন্তু ওই যে বন্ডিং তৈরি হয়ে গেছে অলরেডি, টিচার, বন্ধু বান্ধব, হোস্টেল, সবার সাথে, তো একটা কষ্ট তো একটা ছিলই। তো আমি ঢাকা রেসিডেন্সিয়ালে পরবর্তীতে ভর্তি হয়ে যাই মর্নিং শিফটে। তো ওইখানে আমার সবচেয়ে স্মরণীয় ঘটনা আমার যেটা মনে পড়ে, যেটা আমার লাইফকে এখন পর্যন্ত সামনে আগায় যেতে হেল্প করে, তো হচ্ছে আমার কয়েকটা বন্ধু বান্ধব। আচ্ছা, মানে বয়েজ কলেজ, তো এখানে আর কোনো বাধা ছিল না। যেমন রাজুকে দেখা যেত যে মিক্সড কম্বাইন্ড, তো খুব পরিপাটি হয়ে সবাই যেত, টিচার মতো দুষ্টুমি করা যেত না। হ্যাঁ, আবার টিচারদের কখনো বলা লাগতো না স্টুডেন্টদেরকে যে তোমরা একটু পরিপাটি হয়ে আসো, চুল কেটে আসো, দাড়ি ছেটে আসো, এটা বলা ভেতর থেকে তাড়না ছিল, অটোমেটিক আসতো। কিন্তু রেসিডেন্সিয়ালি আর এইসব কি, ছেলেপেলেরা চুল দাড়ি কাকে আর দেখাবো, হ্যাঁ কাকে আর দেখাবো। তো ভাই যেটা হয়েছে ওইখানে আমার মতো কয়েকটা মানুষকে আমি পেয়ে গেছিলাম, যেমন রিজভি, বুয়েট সিভিলে পড়ে এখন, আর সাদাফ, আর তামিম, সৌরভ। আমরা সবাই যখন প্রতিদিন একসাথে কলেজ শেষ করে কোচিংয়ে যেতাম, আসা যাওয়ার পথে যে আড্ডা, পড়াশোনার বিষয় নিয়ে আমরা কিন্তু আড্ডা দিতাম, প্লাস ওই সময়ের মধ্যে পড়াশোনার অনেক কিছু হয়ে যেত। তো আমি দেখলাম যে তখন গ্রুপ স্টাডি বা বন্ধুদের সাথে মিলে পড়াশোনা করার যে গুরুত্ব কতটুকু। এক্স্যাক্টলি, ওই বন্ধু বান্ধব একটা সিরিয়াস থাকলে নিজের মধ্যে অটোমেটিক সিরিয়াসনেসটা চলে আসে। রাজুকে যেমন লেন্স কর্পোরাল ছিলাম, তোমরা যারা রাজুকে ছিলা বা আছো তোমরা জানবা যে লেন্স কর্পোরাল হচ্ছে একটু ফাঁকিবাজি করার একটা সুযোগ 10 পর্যন্ত। তো ওইখানে কোনো একটা অনুষ্ঠান হলে আপনাকে ডাকবে, এই স্টুডেন্টকে নিয়ে আসো, এই দায়িত্ব ওই দায়িত্ব, মানে একটু হলেই ধরেন আমার ক্লাস করতে ইচ্ছা করতেছে না, আমি টিচারদেরকে বলতাম যে স্যার ওই অ্যাডজুটেন্ট স্যার ডাকছে, আমাকে যেতে হবে। তো এরকম করে যে কত দিন বাঙ্ক দিয়েছি স্কুলে। তো কলেজে দেখা গেছে যে একটা সিরিয়াসনেস চলে আসছিল ওই বন্ধুগুলোর কারণে। ভাই আমার মনে হয় যে এদের সাথে দেখা হওয়াটা আমার অনেক বড় একটা ঘটনা ছিল লাইফ, মানে লাইফ শেপ করে দিয়েছে আর কি, যে লাইফের যে চেঞ্জেস গুলো আসে, একটা সিরিয়াসনেস আসে। তোমার যে আড্ডাগুলো ছিল তুমি বললে সেগুলো ক্যারিয়ার সেন্ট্রিক ছিল, আর কলেজের সময়টা আসলে খুব কম থাকে, অনেক কম সময়, এবং সামনেই ইউনিভার্সিটিতে যাওয়ার একটা ব্যাপার থাকে, ভালো ইউনিভার্সিটি, ভালো কম্পিটিশন। সো এটা খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে যারা স্টুডেন্ট আছো, কলেজ লাইফে সিরিয়াস বন্ধু সার্কেল থাকা, স্কুল লাইফে তো অবশ্যই ম্যাটার করে, কলেজ লাইফে আরো বেশি ম্যাটার করে। আর সময়টাও তো কম, এই কম সময়ে এতগুলা টপিক শেষ করা, এটা কিন্তু দূরহ, একদম দূরহ। তো আমরা যেটা করতাম, তো যখন টিফিন টাইম হইতো তখন এক একজনে এক একটা সাবজেক্ট ধরেন যে ভালো পারে, খুব কোনো একটা চ্যাপ্টারও ভালো পারে। তো যেমন রিজভির কথাই বলি, ও ইন্টিগ্রেশনে খুবই ভালো ছিল। ও ইন্টিগ্রেশন করে মাঝে মাঝে একটা দুটো ইন্টিগ্রেশন আমাদের দিত, আর আমরা সবাই ফেল মারতাম, মানে কেউ পারতাম না। তো আমার এমন হয়েছে যে আমারও পারা লাগবে, তো আমি পুরো 1 সপ্তাহ টানা ইন্টিগ্রেশন করছি। আচ্ছা, তো করার পরে ওর সাথে একটা ভালো একটা জেদ হয়ে গেছে। তার মানে পড়ার যে আগ্রহ, যে ওই অল্প সময়ে এই এতগুলা টপিক কেউ কিন্তু কাউকে ঠেলে ঠুলে ভাই পড়াইতে পারে না, সেটা নিজের মধ্য থেকে তাড়নাটা আসতে হয়। এই তাড়নাটা আমি পাইছিলাম এদের মধ্যে থেকে। এখন আমরা একটু শিক্ষকতায় আসবো, যেহেতু তোমার সবচেয়ে বড় পরিচয় এখন শিক্ষক, শিক্ষার্থীদের নয়নের মণি। আচ্ছা, যেটা জানতে চাই সেটা হচ্ছে শিক্ষকতায় আসার পেছনে বা এতদিন থাকার পেছনে, প্যাশন এতদিন ধরে রাখার পেছনে কোন বিষয়টা সবচেয়ে বড় কি ফ্যাক্টর হিসেবে কাজ করেছে? আচ্ছা ভাই, এই যে একটু আগে বলছিলাম না যে আমার আব্বু আমার লাইফে অনেক কিছু শেপ করে দিছে বা কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে। তো ছোটবেলায় আমার আব্বু টিচার। আচ্ছা, নবীনগর, তাহলে তো সবচেয়ে বড় মোটিভেশন ওখান থেকে আসছে। হ্যাঁ, এবং আমাদের বাসায় সারা দিন স্টুডেন্টদের একদম লেগেই থাকতো। আচ্ছা, আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আব্বু আমাকে 6, 7, 8 এর ইয়েদের সাথে আব্বুর পাশে আমাকে বসায় রাখতো, তারপরে তো আমি যা শুনতাম।
ধরেন যে এটা টেবিল, আমি অনেক সময় দেখতে পেতাম না, এইভাবে ভাইয়াদের দেখতাম, আব্বু আমাকে পাশে বসায় রাখতো। তো আব্বুর কয়েকটা ভালো ছিল যে মাঝে মাঝেই কিছু বই নিয়ে আসতো বাসায়। আচ্ছা, যেমন ছোট মনীষীর জীবনী, তারপরে কোনো একটা স্কেচ আঁকার বই যেখানে নানান কিছু ইনস্ট্রাকশন থাকে, ছোটবেলায় একটা ছেলে কিভাবে চিন্তা করবে এগুলো সবকিছু বিকাশের জন্য এটা খুব হেল্পফুল। সহায়ক বিভিন্ন বই আনতো। আর ছোটবেলায় তো পড়াশোনা তো বেশি ছিল না, আবার মোবাইলটাও ছিল না তখন, যে আমরা টাইম নষ্ট করবো, ডিস্ট্রাকশন হবে, হ্যাঁ ওগুলা ছিল না, ডিস্ট্রাকশন ছিল না। তো অল্প কিছু পড়াশোনার পরে ওই বইগুলো আমি হাতে নিতাম, দেখতাম এবং ভালো লাগতো খুব। আব্বু আমার এই আগ্রহটা দেখে ওয়ার্ড মিনিং বই, তারপরে ম্যাপ, একবারে আব্বু একটা ম্যাপ আনছিল, ওয়ার্ল্ড ম্যাপ আর বাংলাদেশের ম্যাপ, এবং ম্যাপটা রেখে পড়া যায় এরকম একটা টেবিল। তো আমি চেয়ারে উঠে প্রতিদিন এই ম্যাপটা, বিভিন্ন রং বেরঙের ম্যাপ দেখতাম। তো এত ভালো লাগতো, শুরুতে দেখতাম যে এটা কোন দেশ, ওটা কোন দেশ, 2-3-তে পড়ি তখন, এবং অনেক ছোট। তারপরে দেশ, রাজধানী, মুদ্রা, কোন জেলা তো না, কোন এই সাগর, মহাসাগর, প্রণালী, সব কিছু দেখতে 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 1 বছরের মধ্যে আমার প্রায় 148টা না 49টা দেশের সবকিছু মুখস্থ। এই যে ইনডাইরেক্টলি শেখা, এটা বিশাল ব্যাপার। এবং তখন থেকে কি হয়েছে, আমরা 5 ভাই বোন, আমি 4 নম্বরে। তো আমি আমার বড় ভাই বোনদেরকে সারাক্ষণ জ্বালাইতাম যে এটা বলো, এটা বলো তো, ওইটা বলো তো, আর তারা মাঝে মাঝে ঝাড়িও দিত, কিন্তু আব্বু আবার ওদেরকে একটু বোঝাইতো যে আরে বলো না কি হয়েছে। তো এই যে এইটা বলো, ওইটা বলো, এইসব করতে করতে একটা হয়ে গেছে যে না, একসাথে তো পড়া যায়। তখন এই জিজ্ঞেস করে করে পড়া, এটা বলো, ওইটা বলো, বাসার মধ্যে একটা পজিটিভ এনভায়রনমেন্ট আমি পাইছি। তো তখনই মনে হয়েছে যে শেখা বা শেখানো। আমি তখন বড় ভাই আপুদের বলতাম এই যে এটা এরকম এরকম এরকম। তো এর মধ্যে ছোটবেলা থেকে একটা আর্ট তৈরি হয়ে গেছে যে না, কাউকে কিছু বলা। তো যখন আমি রাজুক হোস্টেলেও থাকতাম, মাঝে মাঝে এমন হইতো যে বন্ধু বান্ধবদেরকে বলতাম এই তোর কি এখানে কোনো প্রবলেম আছে, আমি নিজেই ওদের বলতাম প্রবলেম আছে কিনা। আমার মনে হতো যে আমি যখন ওদেরকে বলে বলে নিজে কিছু করবো, প্র্যাকটিস করবো, এটা আমার আরো ভালো প্র্যাকটিস হয়। তো এরকম করতে করতে দেখা গেছে যে আলোচনা ছাড়া আমার পড়া হয়, কাউকে না বোঝায় দেওয়া ছাড়া আমার পড়া হয় না। তো এটা কলেজে যেও আর একটা বড় একটা ঘটনা ঘটে গেছে, এটা হয়তো শেয়ার করবো আপনি যদি বলেন। শিওর। হ্যাঁ, ওইটা এমন, আব্দুল আল মামুন স্যার ছিলেন আমাদের কলেজের ফিজিক্স টিচার। তো স্যার একটা বৈশিষ্ট্য ছিল, স্যার 50 মিনিটের মধ্যে 40 মিনিট পড়াইতেন, আর শেষ 10 মিনিটে আমাদের মধ্য থেকে কাউকে ডাকতেন। আচ্ছা, হ্যাঁ, এই আমি যা পড়াইছি কেউ এসে পড়াই দিয়ে যা, বুঝাই দিয়ে যা। তো মাঝে মাঝে ডাকতো, এই তুই আয়। এক একজন তো ভয়ে পুরা কাঁপাকাঁপি করতো, আমি মাঝে মাঝে হাত তুলে বসে থাকতাম, মানে কি যে একটু তেল ছিল আর কি বেশি, আর বুঝাইতে ভালো লাগতো তোমার ছোট থেকে, এটা তুমি বললে। ওইটাই ভাই। তো আমি মাঝে মাঝে হাত তুলতাম, আর ওরা মনে হয় যে একটু হাফ ছেড়ে বাঁচতো, এই তুই আমাদেরকে বাঁচাই দিল। তো আমি বেশ কয়েকবার সামনে গেছি, সামনে যেয়ে স্যার যা যা বলছে আমি 5-7 মিনিটে মোটামুটি সামারি করে চলে আসছি। প্রায় প্রতিদিনই আমার বন্ধুরা বলতো যে দেখ দোস্ত, স্যার তো 40 মিনিট পড়াই, স্যার আমরা গল্প গুজব করছি, তখন তো মনোযোগ দিই নাই, শেষ 5-7 মিনিটে তুই যা পড়াইছিস না, পুরা 40 মিনিটে হ্যাঁ। তো এই যে একটা পজিটিভ আমি কনফিডেন্স তৈরি হওয়া, হ্যাঁ আসলে ওদের কাছ থেকে স্টিমুলেশন পাইছি বলতে গেলে, বন্ধু বান্ধবদের কাছ থেকে। আমার লাইফে আসলে বন্ধু বান্ধবদের কন্ট্রিবিউশন অনেক বেশি ভাই। আচ্ছা, তো এই যে একটা স্টিমুলেশন বলেন, ভালো লাগা তৈরি হয়ে গেছে, তো সেখান থেকে ভাই আলটিমেটলি টিচার। খুবই ভালো লাগলো। এটা অনেক আমি দেখেছি আমাদের যাদের আগেও এপিসোডে যারা এসেছেন তারাও বলেছেন বন্ধু বান্ধব একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, তোমার ক্ষেত্রে হয়তো সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। এখন যেটা জানতে চাই অ্যাডমিশনের সময়টার কথা। অ্যাডমিশনের সময়টা তো সবচেয়ে ক্রুশাল মোমেন্ট, বিকজ এখানে শিক্ষার্থীরা অনেক ভালো ভালো শিক্ষার্থী কিন্তু আত্মবিশ্বাস হীনতায় ভোগে, মনে করে যে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে যে আমি আসলে আমার দ্বারা হবে কিনা। তো সেই জায়গায় তুমি দেশের টপ 3টা ইনস্টিটিউশন বলা যায়, মানে শিক্ষার্থীদের স্বপ্ন থাকে হয় মেডিকেলে, না হলে বুয়েটে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তুমি 3 জায়গাতেই চান্স পেলে। তো এটার জন্য শুধুমাত্র তোমার অ্যাডমিশনে গোছানো পড়াশোনা মূল কারণ ছিল, নাকি তুমি আগে থেকেই প্রিপেয়ার্ড ছিলা ইন্টারমিডিয়েট লাইফ থেকে? আমি ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড পড়াশোনা করছিলাম। আচ্ছা, এটা স্বীকার করতেই হবে যে সবার মধ্যে একটা হাইপ থাকে তখন, মানে আমরা জেনে বলি আর না জেনে বলি আমি ইঞ্জিনিয়ার হব বা আমি হবে বুয়েটে পড়বো, ওটা একটা প্রেস্টিজিয়াস ব্যাপার মনে হয়, প্রেস্টিজিয়াস একটা ব্যাপার। তো আমিও ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য একদম, আমি যখন কলেজে ভর্তি হয়েছি তখন থেকে আমার একটা প্যাশন হয়ে গেছে যে আমি বুয়েটে পড়বো। মাঝে মাঝে স্বপ্ন দেখতাম, স্বপ্নে দেখতাম যে আমি মেকানিক্যালে বা ইলেকট্রিক্যালের ল্যাবে কাজ করতেছি, কোনো একটা দুর্ঘটনা ঘটাই ফেলছি, এরকম অনেক স্বপ্ন। প্যাশনটা অনেক বেশি হলে এটা হয়। হ্যাঁ, তো আমি যেটা করতাম, কলেজের টপিকগুলা স্যাররা যখন পড়ায় দিত, আমি বাসায় এসে এক নজর দেখে তারপরে আমার
বইয়ের ম্যাথগুলো সলভ করার পাশাপাশি অ্যাডমিশনের ম্যাথও তখন সলভ করার চেষ্টা করতাম। না পারলেও যে আমার বন্ধু বান্ধব দেখি এটা পারস কিনা, তো পারস কিনা বলতে বলতে ওদের কেউ না কেউ পারতো এবং তখন বোঝানো হয়েছিল। তো এই 2 বছরে এরকম কলেজের প্লাস অ্যাডমিশনের ঢাকা ইউনিভার্সিটি বুয়েট প্রায় সব কোশ্চেন বলতে গেলে সলভ হয়ে গেছে। তো কনফিডেন্স চলে আসছে। তো আমি স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে বলবো যে তোমরা পরিশ্রম জারি রাখবে। যে অনেস্টভাবে পরিশ্রম করছে সে কিছু না কিছু পাইছে অবশ্যই। আর কেউ যদি কোনো ফাঁকিবাজি করে ফেলছে সেটা নিজেই বুঝতে পারবে যে ফাঁকিবাজি করে নাই সে আগায় যাবে, আর যে করছে মানে যদি তুমি সেটা হয়ে থাকো আল্লাহ না করুক তুমি পিছায় যাবে। অনেস্টলি যদি তুমি মানে প্র্যাকটিস করে যাও, তোমার পরিশ্রমটা যদি জারি রাখতে পারো, তাইলে কোনো না কোনো জায়গায় তোমার একটা স্থান হয়ে যাবে। এতটুকু বিশ্বাস তোমাকে রাখতে হবে। এটাই ভাই। তো আত্মবিশ্বাসহীনতা আমার মতে কি যারা ফাঁকিবাজি করে ভাই তাদেরই আত্মবিশ্বাসহীনতা চলে আসে এবং ওখান থেকে একটা এক্সকিউজও তৈরি হয় পরবর্তীতে, যেটা আসলে আমার মনে হয় যে নিজেকেই সবচেয়ে বেশি এখানে দায়ী করা উচিত যদি কেউ সেই সাফল্যের দিকে না যায়। যে অ্যাডমিশনের ক্ষেত্রে তাহলে আমরা দেখলাম যে তুমি আগে থেকেই নিজেকে প্রিপেয়ার করে রেখেছিলে রাউন্ড, এই জন্য হয়তো স্মুথ জার্নি হয়েছে এবং সব জায়গাতেই চান্স হলো। তো পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সিদ্ধান্তটা কিভাবে আসলো? আচ্ছা, ওই সাবজেক্ট আসলে ম্যাটার করে। আচ্ছা, যেমন আমি আমার একটা গোল ছিল যে হয় ট্রিপলি নয়তো সিএসসি বা মেকানিক্যাল, এতটুকু পর্যন্তই। কিন্তু আমার একটু পেছনের দিকে চলে আসে, তো আমি ওই সাবজেক্টেরও অনেক ভাইদের সাথে কথা বলছি। আমি সাবজেক্টটা আপাতত আর বলতে চাচ্ছি না, কারণ কোনো সাবজেক্টই খারাপ না, আমি এখন জানি, এখন বুঝি। তো আলটিমেটলি ইউনিভার্সিটির সবগুলো সাবজেক্টে ভালো, কিন্তু তখন ওই যে একটা হাইপ থাকে না, প্লাস ক্যারিয়ার কোনটাতে বেশি ভালো ওই সময়ের অনুযায়ী ওইটা একটা ছিল। কিন্তু ওই তো আমি ভাইয়াদের সাথে কথা বলছি, তো আসলে বড় ভাইয়ারা যা বলতো আমি মনে হয় ঐশ্বরিক বাণীর মতো এটা শুনতাম। আচ্ছা, তো ওই সাবজেক্টের কয়েকজন ভাইয়ের সাথে কথা বলছি। তো ঢাকা ইউনিভার্সিটিতে 247তম একদম প্রথম দিকে যে কোনো সাবজেক্টও আসতেছে, মানে অনেকের সাথে কথাবার্তা বলে সিদ্ধান্তটা নিয়েছি যে ঢাকা ইউনিভার্সিটিতে থাকবো। আর আরেকটা বিষয় হয়তো বা দেখবেন, মেডিকেলে যাদের চান্স হয়েছে আত্মীয় স্বজন কিন্তু একদম ছিঁড়ে খাবে। হ্যাঁ হ্যাঁ, যে মেডিকেলে হোক তোমাকে ভর্তি হতেই, সরকারি মেডিকেলে চান্স পাইছো তুমি। হ্যাঁ, তো আমার একবার এমনও হয়েছিল যে আমি বাসা থেকে বেরিয়ে নানুর বাড়িতে চলে গেছিলাম, যে আমি আর মানে পারতেছি না আমি। তো মেডিকেল আমি পড়বো না, কারণ বায়োলজি খুব একটা ভালো লাগতো না কলেজে থাকতে। আমি সিলেক্টিভ পড়তাম, মানে আমি যে মাস্টার হব তখন থেকে, মানে টিচার যে হব তখন থেকে মনে বুঝে গেছে। আমি দাগায় মাঝে মাঝে পড়তাম যে এটা ইম্পর্টেন্ট টিচারের সেলফ অ্যানালাইসিস করে পড়তাম। এবং এইচএসসি ইভেন মেডিকেলেও ভাই অনেক কিছু কমন পড়ছে। তো মেডিকেল আমি পড়বো না, ওটা তো আগে থেকেই বাদ। পরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সিদ্ধান্তটা আমার মেইনলি বড় ভাই আরও করছে। আমার বড় ভাই সিভিল ইঞ্জিনিয়ার হাসানুল্লাহ থেকে পড়ছে। বলছে যে এই সাবজেক্টে যাও, সামনে ফিউচার অনেক কিছু থাকবে, আর তোমার মনে হয় কেমিস্ট্রি পড়াইতে ভালো লাগে, পড়তেও ভালো লাগে। অনেকগুলো অলিম্পিয়াডেও প্রাইজ আছে, অনেকগুলো অলিম্পিয়াডে আমার প্রাইজ আছে, অলিম্পিয়াডে কেমিস্ট্রি অলিম্পিয়াডে। তো হ্যাঁ বললো যে ফার্মেসিতে যাও, তোমার সাবজেক্টের পছন্দের সাবজেক্টের সাথে সবকিছুর সঙ্গে ম্যাচ করছে। আবার হচ্ছে সামনে ক্যারিয়ার যদি তুমি করতে চাও, চাকরি বাকরি নিয়ে টেনশন করতে হবে না। অ্যাকচুয়ালি দেখা যায় এখন ফাইনাল পরীক্ষা চলছে, কিন্তু অলরেডি সিভি দেওয়ার জন্য কোম্পানি থেকেই বলতেছে। বাংলাদেশে যেহেতু ঔষধ ইন্ডাস্ট্রি অনেক গ্রো করছে, 54টা দেশে পর্যন্ত রপ্তানি হচ্ছে, তো এখানে আসলেই ভালো ক্যারিয়ার অপরচুনিটিস আছে। আমার মনে হয় যে ভবিষ্যতে এটা নিয়ে একটা সাবজেক্ট রিভিউ করলেও আমরা সেখানে শোভনকে পাবো। সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে শিক্ষক জীবনের অনেক মেমোরিজ তৈরি হয়েছে, দীর্ঘদিন শিক্ষকতা তুমি করেছ। শিক্ষকতা জীবনের শুরুটা কবে থেকে, এবং সবচেয়ে আমরা যদি একটা সুন্দর মেমোরি বেছে নিতে বলি কোনটি নিবে? সুন্দর প্লাস একটু হাস্যকর বলা চলে ভাই। ওটা হচ্ছে আমি যখন ক্লাস 9-এ পড়ি। আচ্ছা, আমার আব্বু টিচার, তো বাসায় 5টা-6টা করে ব্যাচ আব্বু পড়াইতো। তো এই স্টুডেন্টরা সারাদিনই আসতো। তো আমি তখন রাজুকে পড়ি, রাজুক থেকে ছুটিতে গেছি বাড়িতে। তো বাড়িতে যে আব্বুকে একদিন বলতেছে যে আব্বু আমি তো ছুটিতে আসলাম, আপনার এতগুলো স্টুডেন্ট, আমি একদিন চাই একটু কথাবার্তা বলি একজনের সাথে কোনো একটা ব্যাচে। তখন আব্বু মনে কোনো একটা কাজে ব্যস্ত ছিল, বাইরে যাবে বা করবে। তখন বললো যে যাবা? ঠিক আছে আব্বু যাবো। আব্বু বলছে আচ্ছা এখন যে ব্যাচ চলতেছে ওটাতেই যাও। আমি তাদের সাথে কথাবার্তা বললাম, একটু দাড়িটারিও ছিল তখন, একটু ম্যাচিওর লাগতো। হ্যাঁ ম্যাচিওর লাগতো, কেউ হয়তো কিছু বুঝে নাই। তো আমি কথাবার্তা বললাম, ওদেরকে কিছু পড়ায় দিয়ে আসলাম, অভিজ্ঞতা শেয়ার করলাম রাজুক লাইফের। যেহেতু রাজুক উত্তরা মডেল কলেজ, সবাই মনে করছে আমি কলেজে পড়ি, অথচ আমি তখন ক্লাস 9-এ পড়ি। আচ্ছা, পরে জানতে পারছি ভাই ওই ব্যাচটা ছিল ক্লাস 10-এর। ভাগ্য ভালো যে ওরা জানতো না।
তো জানলে কি অবস্থা হইতো। পরে এটা আমার খুব হাস্যকর লাগছিল, আব্বুকে বলছিলাম যে আব্বু আপনি কেন এটা কেমনে করলেন, ক্লাস 10 এর ইয়েতে আপনি। তোমার আব্বু জেনেই তোমাকে পাঠিয়েছিল? জেনেই পাঠিয়েছে। আচ্ছা, আব্বুর যে আমার উপরে আব্বুর একটা কনফিডেন্স ছিল। সো এটা কিন্তু অনেক অনেক জরুরি আমার মনে হয়, যে যে শিক্ষার্থীদের ভিডিওটা দেখছো তোমাদের বাবা মার তোমাদের প্রতি কতটা আত্মবিশ্বাস আছে, এইটাও দিন শেষে অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। সো শোভনের যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে, ক্লাসে কিংবা ক্লাসের বাইরে টিচার রুমে আসলেও শোভনের মুখে সবসময় হাসি লেগে থাকে। আমার মনে হয় যে শিক্ষার্থীরাও শোভনের ক্লাসে একটা পজিটিভ ভাইবস তারা পায়। আশা করছি শোভনের যে সিরিজটা আমরা দেখেছিলাম শিখবজিদ্দ গ্রুপে, সেটা ভালোভাবে কন্টিনিউ হবে এবং শোভনের হাসি মুখ সবসময় আমরা দেখতে পাবো ক্লাসে, ক্লাসের বাইরে। এই কামনায় আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।